খবর অবশ্যই নয়াদিল্লির, তার কারণ রাজধানীর রাজনীতিতে এই মুহূর্তে জোর চর্চা চলছে রাহুল গান্ধীকে নিয়ে। কারণ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ। শুধু সাংসদ পদ খারিজ নয়, আগামী 6 বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না রাহুল গান্ধী। 2019 সালের একটি ঘটনা, তখন ভোট প্রচারে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের প্রেক্ষিতে প্রথমে সুরাট জেলা আদালতের সাজা ঘোষণা 24 ঘন্টার মধ্যেই সাংসদ পদ খারিজ। ঠিক কি হলো আজ নয়াদিল্লিতে? গণতন্ত্রের মন্দির বলা হয় সংসদ, কি হলো সেই সংসদ যেখানে সেই রাজধানীর খবর? সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছেন প্রতিনিধি রাজীবের কাছ থেকে জেনে নিতে চাইব। রাজীব, অতনু, দেখো, গতকাল সুরাট আদালত রায় দিয়েছে এবং সেখানে 2 বছরের সাজা দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। আর তারপরেই চর্চা শুরু হয়ে গিয়েছিল যে রাহুল গান্ধীর সাংসদ পদ থাকবে কিনা। তার কারণ 2013 সালে সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই রায়ে বলা হয়েছিল যদি কোনো জনপ্রতিনিধি 2 বছরের বা তার বেশি সাজা পান তাহলে তার সঙ্গে সঙ্গে সদস্যপদ চলে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র স্পিকারের দপ্তরে জানাতে হয় একটি লিখিতভাবে পুরো বিষয়টি। আর আজকে অর্থাৎ একদিন পরেই 24 ঘন্টা না কাটতেই রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করে লোকসভার সচিবালয় থেকে একেবারে বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। সংবিধানের ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনের ধারা অনুযায়ী মেনেই কিন্তু এই খারিজ হলো। এক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তোমাকে জানিয়ে রাখি, তা হলো যে আইনে এই রাহুল গান্ধীর সদস্যপদ গেল, ঠিক রাহুল গান্ধীর দল অর্থাৎ কংগ্রেস, তাদের সহযোগিতায় ইউপিএ সরকার, সেই ইউপিএ সরকার মনমোহন সিংয়ের সরকার 2013 সালে একটি অধ্যাদেশ নিয়ে এসেছিল লালু প্রসাদ যাদবকে বাঁচানোর জন্য। লালু প্রসাদ যাদবকে বাঁচানোর জন্য অধ্যাদেশ আনা হয়েছিল। তাতে বলা হয়েছিল 3 মাসের স্থগিতাদেশ থাকবে, 3 মাস সময় পাবেন যদি কাউকে নিম্ন আদালত কাউকে সাজা দেয় 2 বছর বা তার বেশি, সেক্ষেত্রে 3 মাস সময় থাকবে উচ্চ আদালতে যাওয়ার জন্য। আর সেই অধ্যাদেশকে কিন্তু রাহুল গান্ধী ছিঁড়ে ফেলে দিয়েছিলেন এবং বলেছিলেন এরকম অধ্যাদেশ ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। তারপর সরকার পিছু হটে। অর্থাৎ সুপ্রিম কোর্টের সেই রায় যে শেষতম রায় ছিল, যেখানে বলা হয়েছিল যে 2 বছর বা তার বেশি কেউ সাজাপ্রাপ্ত হলে সেই জনপ্রতিনিধির সদস্যপদ খারিজ হবে। আর সেই নির্দেশের প্রেক্ষিতেই আজ সাংসদ পদ খারিজ হয়ে গেল রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ। সেক্ষেত্রে রাহুল গান্ধীর কি বক্তব্য, কংগ্রেস কি বলছে শোনাবো। আমাদের সঙ্গে রাজীব থাকো, রাজীবের সঙ্গে আরো কথা বলবো। তবে তার আগে প্রথমে একবার টুইট দেখিয়ে রাখতে চাইবো। রাহুল গান্ধীর টুইট আজ সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর বলছেন দেশের জন্য যে কোনো মূল্য দিতে রাজি রয়েছি, দেশের হয়ে সওয়াল করছি, তাই যে কোনো মূল্য দিতে প্রস্তুত। আওয়াম কা আওয়াজ বন রা হুঁ। রাহুল গান্ধীর আজ টুইট। আর তার আগেই কংগ্রেস নেতারা তারা বলতে শুরু করেছেন এটা রাজনৈতিক প্রতিহিংসা। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাবো আপনাদের এবং শোনাবো মল্লিকার্জুন খড়গে কি বলছেন। लड़ने वालों का मुंह बंद करने के लिए उनको सदन से बाहर डाला गया है और राहुल जी जो सच्चाई देश के सामने रखना चाहते थे और रख रहे हैं वो उनको जचरा नहीं। अगर राहुल जी को बाहर डाले तो उनकी समस्या खत्म होती है ऐसा उनके समझ में आता होगा, लेकिन उनकी समस्या खत्म होने वाले नहीं। ये जो जॉइंट पार्लियामेंट्री कमेटी का डिमांड है, जेपीसी का डिमांड है, हम रखेंगे, लड़ते रहेंगे और डेमोक्रेसी की हिफाजत के लिए हमको जेल भी जाना पड़े हम जाएंगे। हमारी पूरी पार्टी तैयार है। জনসভার মধ্যে যেখানে বেকারত্ব নিয়ে আলোচনা, যেখানে ভারতবর্ষের কৃষি নিয়ে আলোচনা, তার মধ্যে কখনো এই কথাটা এক লাইনে এসেছিল যে কেন এত চোরদের মধ্যে মোদির টাইটেলটা এসে যায়। এটা আমরা কথা কথা কত কি বলি, তিনটার মধ্যে কি অন্যায় আছে? ঠিক আছে, যদি অন্যায় থাকতেও পারে, তার জন্য কি 2 বছরের সাজা হওয়া জরুরি ছিল? পরিকল্পিতভাবে 2 বছর সাজা দেওয়া হয়েছে, 2 বছরের উপর সাজা এই জন্য দেওয়া হয়েছে কারণ কাউরির সদস্যপদ খারিজ করতে গেলে তাকে দেখাতে হবে যে সে 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি। এটা কত বড় প্রতিহিংসা রাজনীতি বোঝার চেষ্টা করতে হবে। এবার রাহুল গান্ধীর ঘর বাড়ি কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে, রাহুল গান্ধীকে জেলে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। অপরাধ কি রাহুল গান্ধী? মোদির বিরুদ্ধে প্রশ্ন তুলেছে, মোদির বিরুদ্ধে আদানির সঙ্গে তার কি সম্পর্ক তা নিয়ে প্রশ্ন তুলেছে।
আইনি পথে সাংসদ পদ খারিজ, সেক্ষেত্রে আইনি পথ কি কোনো খোলা থাকছে যাতে আবার সাংসদ পদ তিনি ফিরে পেতে পারেন? কিভাবে এগোবে? আইনের পথেই এগোবে কংগ্রেস? কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তার জন্য গুরুত্বপূর্ণ একটি বৈঠক চলছে এবং সেই বৈঠকের আপডেট নেব। কারা রয়েছেন সেই বৈঠকে এবং কোন কোন সম্ভাবনার জায়গা খোলা রাখা থাকছে সেসব জানবো। রয়েছেন আমার সঙ্গে রাজীব, প্রতিনিধি সরাসরি। রাজীব, দেখো, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলের শীর্ষ নেতা, তার বাড়িতে এই মুহূর্তে সোনিয়া গান্ধী সহ মল্লিকার্জুন খার্গে সহ অন্যান্যরা পৌঁছেছেন এবং সলা পরামর্শ হচ্ছে যে কিভাবে এর মোকাবিলা করা যায়। কিন্তু যে সূত্র মারফত খবর আসছে, আইনি পথ ছাড়া কিন্তু আর কোনো পথ নেই। যে বিষয় সকাল থেকে উঠে আসছিল যে কংগ্রেস এর থেকে বাড়তি সুবিধা পাবে কিনা, সেগুলো অন্য প্রশ্ন। কিন্তু এখন এই মুহূর্তে কংগ্রেসের কাছে আইনি প্রক্রিয়া হাঁটা ছাড়া কোনো পথ নেই। ইতিমধ্যেই কংগ্রেসের নেতারা, অভিষেক মনু সিংভিরা জানিয়ে দিয়েছেন যে তারা এই গুজরাটের সুরাট আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাবেন এবং খুব শীঘ্রই যাবেন। কিন্তু লোকসভা স্পিকারের দপ্তরের যে নির্দেশ, তাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা আদালতে যাবেন কিনা সেই বিষয়টি তারা এখনো স্পষ্ট করেননি। সেক্ষেত্রে কিভাবে আইনের পথে নেওয়া যেতে পারে সে প্রসঙ্গেও আমরা আসবো, কারণ আমরা আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তবে রাজনীতির কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে যেখানে একটা অবিজেপি অকংগ্রেস রাজনৈতিক দল, আঞ্চলিক দলগুলিকে নিয়ে একটি রাজনৈতিক জোট তৈরির চেষ্টা চলছে, যেখানে দেখা যাচ্ছে যে অখিলেশ যাদব এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন, নবীন পটনায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাচ্ছেন, আবার কুমারস্বামী এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন। সেক্ষেত্রে এই আঞ্চলিক দলগুলো কিভাবে ভাবছে আজ এই সিদ্ধান্ত, অর্থাৎ রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে? প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট দেখাতে চাইবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, মোদির নতুন ভারতে বিরোধী নেতারাই মূল টার্গেট, দাগি নেতাদের মন্ত্রিসভায় সুযোগ করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, মুখ খোলায় বিরোধী সাংসদদের পদ খারিজ হচ্ছে, অর্থাৎ তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদীয় গণতন্ত্র আজ আরো নিচে নামলো। সংসদীয় গণতন্ত্র নিচে নামলো, অর্থাৎ কেন্দ্রের সরকারের যে রাজনৈতিক দল কেন্দ্রে রয়েছে তাদের তীব্র সমালোচনা, তীব্র নিন্দা। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে রাহুল গান্ধীর নাম কোথাও নেই। এই টুইটে রাহুল গান্ধীর নাম কোথাও নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, যেখানে ডেমোক্রেটিক ইন্ডিয়া ইজ অ্যান অক্সিমোরন, বলছেন হ্যাশট্যাগ রিপ ডেমোক্রেসি। ডেরেক ওব্রায়ানের বক্তব্য শুনুন। We are desperate to silence the voice of the opposition. We know they are desperate. We know they want to silence the voice. We know they would go to all kinds of lows, but this is the low of the low, the lowest since 1950. Terrible. The lowest in parliamentary democracy, in the history of parliamentary democracy. BJP, how low can you go? Mr. Modi and Mr. Shah. BJP, shame on you, shame. অরবিন্দ কেজরিওয়াল, যাকে তীব্র কংগ্রেস বিরোধী বলা হয়, সেই অরবিন্দ কেজরিওয়ালের আজকের বক্তব্য শুনুন। अगर हमने भारत को बचाना है तो 130 करोड़ लोगों को एक साथ इकट्ठे होकर इस लड़ाई में शामिल होना पड़ेगा। जिस तरह से जनतंत्र के ऊपर हमला किया जा रहा है वो सही नहीं है। सब लोगों को डरा के रखा है, जुडिशरी डरी हुई है, जज डरे हुए हैं, मीडिया वाले डरे हुए हैं, सबको धमकाते हैं ये लोग। सारे लोगों को साथ आना पड़ेगा। ये लड़ाई राहुल गांधी की लड़ाई नहीं है, ये लड़ाई कांग्रेस की लड़ाई नहीं है, ये लड़ाई इस देश को बचाने की लड़ाई है। एक तानाशाह से, एक कम पढ़े लिखे व्यक्ति से, एक अहंकारी व्यक्ति से इस देश को बचाने की लड़ाई है। দেখুন, খুব স্পষ্ট বক্তব্য। এই লড়াই রাহুল গান্ধীর লড়াই নয়, লড়াই কংগ্রেসের লড়াই নয়, দেশ বাঁচানোর লড়াই। দেশে যে তানাশাহি চলছে তার বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের কথা বলছেন অরবিন্দ কেজরিওয়াল। যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে আরও নিচে নামছে সংসদীয় গণতন্ত্রের লজ্জা, যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সেই একই কথার অনুরণন শোনা যাচ্ছে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের মুখেও। শুনুন। जब से भारतीय जनता पार्टी की सरकार उत्तर प्रदेश में आई है, उन्होंने प्रशासन और सरकार का साथ लेकर के झूठे मुकदमे लगवाए। आज कांग्रेस के पार्टी के सबसे बड़े नेता की सदस्यता गई है। जो भाषा या जिस तरह के उनके स्टेटमेंट्स हैं,
अगर उन पर सच्ची कार्रवाई हो जाए तो बहुत सारे भारतीय जनता पार्टी के सदस्यों की भी सदस्यता चली जाएगी। जो असली मुद्दे हैं उन पर ये बहस नहीं करना चाह रहे, उनसे ध्यान हटाने के लिए ये कांग्रेस पार्टी के नेता के साथ हुआ है, समाजवादियों के साथ पहले हो चुका है। রাহুলের সাংসদ পদ খারিজের ইস্যু সামনে রেখে যেভাবে বিজেপি বিরোধিতার হাওয়া আরো জোরদার করছে বিভিন্ন রাজনৈতিক দল, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কি বলছে শুনুন। রাহুল গান্ধীকে শাস্তি দিয়েছে হচ্ছে কোর্ট। স্বাভাবিকভাবে এখানে যখন কোনো সাংসদের এই ধরনের শাস্তি হয় তার সংসদ পদ চলে যাওয়ার প্রাবধান আছে, এবং রাহুল গান্ধী যদি চাইতেন যে গতকাল সঙ্গে সঙ্গে তিনি কোর্টে গিয়ে এর উপরে স্টে অর্ডারের জন্য আবেদন করতে পারতেন বা সংসদেও আবেদন করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। আইনের বলেই সাংসদ পদ খারিজ, আইনের বলেই আগামী লোকসভায় লড়তে পারবেন না রাহুল গান্ধী। সেই আইনের বলেই কংগ্রেস কি করতে পারে, এখন কোন পথে এগোতে পারে আইনি লড়াই? আমরা কথা বলেছিলাম আইনজীবীর সঙ্গে, শুনুন তিনি কি বলছেন। कि लिली थॉमस की एक जजमेंट थी और उसके बाद 2018 में लोक प्रहरी आई, लोक प्रहरी वाली जजमेंट, जिसमें लिखा गया कि अगर आपको स्टे ऑफ कन्विक्शन मिल जाता है तो आपके विरुद्ध जो डिसीजन लिया गया सदस्यता खत्म करने के लिए उस पर रोक लग सकती है। तो ये एक एरिया है जिसमें लोक प्रहरी में एक नई ओपनिंग सी उनको मिल गई है कि वो जजमेंट फिर इफेक्ट पे, वो जो सजा अगर स्टे हो गई तो फिर उनकी डिस्क्वालिफिकेशन इफेक्ट नहीं लेगी। लेकिन एक बार ये नोटिफिकेशन हो गई, इनको फिर मेरे हिसाब से जाना पड़ेगा स्पीकर के पास कहने के लिए कि देखिए साहब अब मेरी स्टे हो गई, ये वापस लिया जाए, और अगर वहां नहीं तो फिर वो कोर्ट जा सकते हैं कि जो मेरी नोटिफिकेशन आई है उस पर रोक लगाई जाए। अगर गांधी साहब 2024 का चुनाव लड़ना चाहेंगे तो उनको जल्द ही अपील दाखिल करनी पड़ेगी। अपील दाखिल करने का समय है उनके पास। अपील दाखिल करने के बाद उनको स्टे ऑफ कन्विक्शन, जो उन पे जजमेंट आई है सजा की, उस पर स्टे लेनी पड़ेगी। ये नहीं कि सिर्फ बेल मिले, पर कन्विक्शन पे स्टे मांगनी पड़ेगी, और अगर उनको मिल जाती है तो फिर वो चुनाव लड़ सकेंगे। ভারত জোড়ো যাত্রার পরেও যে বিধানসভা ভোটগুলো হয়েছে সেখানেও খুব একটা প্রভাব লক্ষ্য করা যায়নি ভারত জোড়ো যাত্রার। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন আঞ্চলিক দলগুলো একজোট হওয়ার জন্য সলতে পাকাচ্ছে, সেখানে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ অ্যাডভান্টেজ কংগ্রেস 2024-এর আগে। রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন শুনুন। রাজনৈতিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস অনেক সুবিধা পেল। যে ভারত জোড়ো যাত্রা থেকে রাজনৈতিক লাভ না করতে পারার যে দুঃখ ছিল সেটা মনে হয় পুষিয়ে দিলেন নরেন্দ্র মোদী। যদি জাতীয় কংগ্রেস শক্তিশালী হয়, এর থেকে ডিভিডেন্ড পায়, তাহলে ওর লাভ ভারতীয় জনতা পার্টির। আবার যদি আঞ্চলিক শক্তিগুলো শক্তিশালী হয় তবুও লাভ ভারতীয় জনতা পার্টির। কারণ এককভাবে কেউ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে তারা বিরোধী হয়ে উঠতে পারছে না, অর্থাৎ বিরোধী শক্তিকে ভেঙে দেওয়া হলো। আর আঞ্চলিক দল